welcome again. Assalamu alaikum. So last class we have discussed about definition of bond, characteristics of bond and classification of bond. আজকে সেখান থেকে আমরা বন্ডের ফর্মুলাগুলো নিয়ে একটু এক্সপ্লেইন করব। মনে হতে পারে যে ফর্মুলা আবার আলাদা করে শেখানোর কি আছে। একটা ব্যাপার হলো আমার এত বছরের টিচিং এক্সপেরিয়েন্সে আমি যে জিনিসটা অবজার্ভ করেছি, স্টুডেন্টরা ট্রাই করে ফর্মুলা মুখস্থ করার জন্য। যার জন্য অনেক সময় অনেক স্টুডেন্ট এক্সাম হলে গিয়ে বা বিভিন্ন টাইমে অ্যান্সার করার সময় ফর্মুলা ভুলে যায়, কারণ মুখস্থ করে। সো আমার মনে হয় কি কিছু কিছু ফর্মুলা যদি আমরা একটু বুঝে নিতে পারি, সেক্ষেত্রে মুখস্থ করা লাগে না, জাস্ট ব্রেনটা ইউজ করলেই তুমি এক্সাম হলে ইজিলি অ্যান্সার করতে পারবা। সো সেটার জন্য আমি আসছি। প্রথম আমাদের আলোচনাটা শুরু করছি আমি পরিশোধযোগ্য বন্ড নিয়ে। পরিশোধযোগ্য বন্ড মানে হলো যে বন্ডের একটা নির্দিষ্ট মেয়াদ থাকবে, যে মেয়াদ শেষে বন্ডটা পরিশোধ করা হয়। অপরিশোধযোগ্য আমরা আগেই পড়িয়েছি যে বন্ডের কোনো মেয়াদ নেই, মানে এটা ফরএভারের জন্য দেয়া হচ্ছে এবং এজন্য এটাকে বলা হয় অপরিশোধযোগ্য। জিরো কুপনটা কি বলেছিলাম? যে বন্ডে কোনো কুপন দেয়া হয় না। তাহলে আমি এক নম্বরে পরিশোধযোগ্য এই জন্য রেখেছি, এখানে মেয়াদও থাকবে, এখানে কুপনও থাকবে। অর্থাৎ তুমি একটু ডিফারেন্সটা খেয়াল করলে তোমার ফর্মুলাটা মনে রাখতে সুবিধা হবে। পরিশোধযোগ্যতে মেয়াদও আছে, কুপনও আছে। অপরিশোধযোগ্যতে মেয়াদটা নাই, জিরো কুপনে কুপনটা নাই। তাহলে এখানে সব আছে। সো আমি যদি এই ফর্মুলাটা বুঝতে পারি, তাহলে পরের গুলা ইজিলি বুঝতে পারবো ইনশাআল্লাহ। সো অভিহিত মূল্য কি বলেছিলাম? যে দামে বন্ডটা মার্কেটে ইস্যু করা হয়। দেখো এভরি লিখেছি, ডোন্ট গেট কনফিউজড। এটা কিন্তু এভরি মানে ফিউচার ভ্যালু না, এখানে এভরি বলতে বোঝানো হয়েছে ফেস ভ্যালু, মানে যে দামে বন্ডটা বাজারে ইস্যু করা হয়। কুপন সুদের হার আমরা আগেই বলেছি আই, এটাকে আমরা আই দিয়ে স্মল আই দিয়ে এক্সপ্রেস করি। কুপন সুদের হার আমরা আগেই বলেছিলাম হারটা সবসময় পার্সেন্টেজে হবে, আর কুপন সুদের পরিমাণটা টাকায় হবে, যেটা আমি গত ক্লাসেই তোমাদের এক্সপ্লেইন করেছিলাম যে 100 টাকার একটা বন্ড, সুদের হার 10%, সুদের পরিমাণ হবে 10 টাকা। এই পরিমাণটা হলো ক্যাপিটাল আই দিয়ে এক্সপ্রেস করা হয়। এবার আসুন মেয়াদ। মেয়াদকে আমরা সবসময় এন দিয়ে এক্সপ্রেস করি। প্রত্যাশিত আয়ের হার, এটাকে আমরা এখানে কে দিয়ে এক্সপ্রেস করব। যেহেতু এখানে দুইটা হার চলে আসছে, সো সুদের হারটাকে আমরা স্মল আই দিয়ে এক্সপ্রেস করব, আর প্রত্যাশিত আয়ের হারকে আমরা স্মল কে দিয়ে এক্সপ্রেস করব। মেয়াদ পূর্তি মূল্য, এটা হলো মেয়াদ শেষে আমার যে মূল্যটা পাওয়া যায়, এমভি মানে ম্যাচুরিটি ভ্যালু, অর্থাৎ এন্ড অফ ম্যাচুরিটি আমি যে ভ্যালুটা পাই। তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হলো বন্ডের ভ্যালু বের করব। আচ্ছা, বন্ডের ভ্যালু আমি এখানে তিনটা টার্ম লিখেছি। V0, V মানে হলো ভ্যালু অফ বন্ড, 0 মানে হলো আজকের দিন, অর্থাৎ আমি এই মুহূর্তে বন্ডের ভ্যালুটা কত হবে সেটা ক্যালকুলেট করছি। কোন কোন বইতে B0 লেখা, B মানে হলো বন্ড ভ্যালু, 0 মানে আজকের দিন। কোন কোন বইতে BV দিয়ে এক্সপ্রেস করা আছে, B মানে হলো বন্ড, V মানে হলো ভ্যালু। আবার কোন কোন বইতে এভাবে লেখা থাকে VB, V মানে ভ্যালু আর B মানে বন্ড। সো আমি ইউজ করি ইউজুয়ালি V0 টা, বাট এটা তোমাদের ইচ্ছা, যে কোনটা ইউজ করতে পারো। দেখো ফর্মুলাটা একটু বড়, বাট আমি খুব ইজি করে দিচ্ছি। বন্ডের এই ফর্মুলার দুইটা পার্ট আছে। একটা পার্ট একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এই যে কুপন সুদের পরিমাণটা, এই যে 10 টাকা, ধরো বন্ডের মেয়াদ আছে ধরো 5 বছর, তাহলে প্রতি বছর আমি 10 টাকা করে দিব। একটু চিন্তা করে দেখো তো টাইম ভ্যালিউর চ্যাপ্টার থেকে কিছু মিল পাও কিনা। আমরা বলেছিলাম যখন একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময় অন্তর অন্তর পাওয়া যাবে বা দেয়া হবে, সেটাকে বলা হয় অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি। এই যে সুদের পরিমাণটা 10 টাকা করে আমি কিন্তু প্রতি বছর পাচ্ছি, তাহলে নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময় পর পর পাচ্ছি। তাহলে প্রথম অংশটা হলো আমার অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি, সরি। আর সেকেন্ড অংশটা হলো এই যে মেয়াদ শেষে আমি যে টাকাটা পাবো, ম্যাচুরিটি ভ্যালু, এটাকে আমি এখন পাবো না ভবিষ্যতে পাবো? এটা আমরা ভবিষ্যতে পাবো, মানে ফিউচারে। তাইলে সেই ফিউচারটাকে আমরা আবার টাইম ভ্যালুতে চলে যাও, চিন্তা করো আমরা নরমালি পিভির ফর্মুলা করতাম না? নরমালি পিভির ফর্মুলা আমাদের কি ছিল? ফিউচার ভ্যালুটাকে আমরা প্রেজেন্টে নিয়ে আসতেছি। তাহলে সিম্পলি মনে রাখবা, বন্ডের ফর্মুলার সূত্রে দুইটা অংশ থাকবে, একটা অংশ হলো অ্যানুইটি, আরেকটা অংশ হলো নরমাল প্রেজেন্ট ভ্যালু। এখন অ্যানুইটির ফর্মুলা আমরা আগে কি লিখতাম?
মনে আছে এ দিয়ে লিখতাম এ ইন্টু বাকি যা আছে, এখানে এ এর জায়গাটা নাই, এর জায়গাটায় আমরা লিখব আই। আই কেন? কারণ আমরা এখানে সুদ পাচ্ছি, এখানে আর কোনো কিস্তি দিচ্ছি না, এজন্য এ এর পরিবর্তে ইউজ হবে আই। তাহলে দেখো খুবই ইজি, আই ইন্টু, আমরা সূত্রটা কি শিখেছিলাম, 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস, ওইখানে আমরা আই দিয়ে লিখতাম, এখানে আমরা শুধু কে দিব, এই হলো ডিফারেন্স। দেখো অ্যানুইটির সূত্র, আমার একটা অংশ শেষ, কোনো মুখস্থ করার দরকার নাই প্লিজ, তুমি জাস্ট বোঝার চেষ্টা করো, এমনি পারবে ইনশাআল্লাহ। সেকেন্ড অংশটা খেয়াল করো, সেকেন্ড অংশটা আমি বলেছিলাম আমাদের নরমাল প্রেজেন্ট ভ্যালু। আমাদের নরমাল প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলাটা কি ছিল? ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। দেখো নিচের অংশটা ঠিক থাকবে, আমি যদি যেহেতু বলেছি এখানে আয়ের জায়গায় আমরা কে ইউজ করব, কারণ ওইখানে আমরা প্রত্যাশিত আয়ের হারটাকে আই দিয়ে লিখতাম, এখানে আমরা কে দিয়ে লিখছি, এজন্য কে। ডিফারেন্সটা দেখো, উপরে ফিউচার ভ্যালু হতো, এখন এখানে ফিউচার ভ্যালুটাকে কি দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে, এমভি। তাহলে জাস্ট ফিউচার ভ্যালুর জায়গায় আমি ইউজ করব এমভি বা ম্যাচুরিটি ভ্যালু, তোমার সূত্র শেষ। ভেরি সিম্পল, দুইটা পার্ট, অ্যানুইটি এন্ড নরমাল প্রেজেন্ট ভ্যালু। জাস্ট অ্যানুইটিতে এ এর পরিবর্তে আই ইউজ করবা, আই এর পরিবর্তে কে ইউজ করবা, আর এখানে এফভি এর পরিবর্তে এমভি ইউজ করবা, ডান। এখন দেখো আরো ইজি হবে, এটা অপরিশোধযোগ্য। অপরিশোধযোগ্যতে কি নাই? মেয়াদ নাই, এন। যদি মেয়াদ না থাকে তাহলে দেখো তো সেখানে কি মেয়াদ পূর্তি মূল্য থাকবে? যার মেয়াদ নাই তার তো কোনো মেয়াদ পূর্তি মূল্য আসার প্রশ্নই আসে না, তাহলে এনও নাই এমভিও নাই। তাহলে এখান থেকে এন এর অংশটা বাদ, বাদ। আমি তোমাদের বোঝার জন্য আরেকটা কালার ইউজ করছি, ব্লু কালার ইউজ করি। দেখো আমি সূত্রটা থেকে এটা বাদ দিয়ে দিলাম, এন যেহেতু নাই, এখানে এমভি যেহেতু নাই, এন যেহেতু নাই, তাহলে বাদ দিলাম। তাহলে এখানে থাকলো কি আমার? আই, আর এখানে থাকলো কি? কে। তাহলে এটাই আমার সূত্র, উপরে হবে আই, নিচে হবে কে। ফাইন। এবার আমি একটু ব্যাক করছি ওই জিরো কুপন বন্ডটা বোঝানোর জন্য। আচ্ছা, এখানে আমি সূত্রটা আবার লিখে দিচ্ছি, কি ছিল? আই বাই কে। এবার আসো জিরো কুপন, এটা আবার আমি গ্রিন কালার দিয়ে বুঝাচ্ছি। জিরো কুপনে কি নেই? কুপন সুদের হার নেই, আই। তাহলে স্মল আই না থাকলে তো ক্যাপিটাল আইও আসতে পারবে না, বাদ। তাহলে দেখো এটা আরো মজার ব্যাপার, ক্যাপিটাল আই এটা নাই, এটা যদি জিরো হয়, জিরো দিয়ে কোনো কিছুকে গুণ দিলে কি পুরাটাই বাদ, আল্লাহর নামে একদম কাইটা দাও, কিচ্ছু নাই। তাহলে থাকলো কি এই অংশটা। সো সূত্র এটাই, mv divided by 1 plus k to the power n, ডান। এবার আসো চলতি আয়ের হার। আচ্ছা, চলতি আয়ের হারটা কি? মেয়াদ পূর্তির পরে আমি কত পাবো সেটা একটা জিনিস, কিন্তু আমি যদি জানতে চাই এই মুহূর্তে, এই মুহূর্তে আমি বন্ডটা থেকে কত টাকা পাচ্ছি, বা এই মুহূর্তে আমার বন্ডটা থেকে আয় কত, সেটার ফর্মুলাটা হলো, তাহলে আয় বের করতে গেলে আমাকে আগে দেখতে হবে আমি সুদ কত পাচ্ছি, ক্যাপিটাল আই মানে কুপন সুদের পরিমাণ, ডিভাইডেড বাই, এখানে একটা নতুন জিনিস আসবে, সেটা হলো বন্ডের বাজার মূল্য, বা যদি আমরা লিখি তাহলে V0 লিখতে পারি। এই যে আমরা বন্ডের যে মূল্যটা বের করছি, এটা নিয়ে আমি এখন কথা বলবো। এই V0টা আসলে কি? এই V0টাকে কেউ কেউ বলে বন্ডের মূল্য, কেউ কেউ বলে অন্তর্নিহিত মূল্য। আচ্ছা, অনেক কঠিন টার্ম হয়ে গেল তোমাদের জন্য। অন্তর্নিহিত মূল্য এত ক্যাচালে যাওয়ার দরকার নেই, সিম্পলি বুঝো অন্তর্নিহিত মূল্য মানে হলো বন্ডের ভ্যালুটা এটা হওয়া উচিত, মানে বন্ডটা এখন এখন অ্যাকচুয়ালি এই মুহূর্তে বন্ডের দামটা কত হওয়া উচিত, এটাই আসলে V0 বা বন্ডের বাজার মূল্য। সো চলতি আয়ের হার বের করার সূত্রটা কি? সুদের পরিমাণ ডিভাইডেড বাই, অভিহিত মূল্য দিব না, কারণ অভিহিত মূল্য তো যে দামে ইস্যু করা হয়েছিল, ধরো ইস্যু করছে 2 বছর আগে, আমি এখনকার বন্ডের আয়ের হার জানতে চাচ্ছি, এই জন্য আমি ফেস ভ্যালু না দিয়ে বাজার মূল্য বা V0 দিচ্ছি। এখন এই 1 নাম্বার 2 নাম্বার আর 3 নাম্বার সূত্রের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, আমাদের ডিসিশন জানতে চাবে, শুড উই ইনভেস্ট ইন দ্য বন্ড, মানে আমাদের এই বন্ডে বিনিয়োগ করা উচিত নাকি উচিত না। এখন মনে রাখবে এই যে আমরা বন্ডের মূল্য যেটা বের করছি V0, এটা মানে কি বন্ডের মূল্যটা এত হওয়া উচিত। এটা যদি বন্ডের বাজার মূল্য, বাজার মূল্য মানে কি এই এখন বর্তমানে এই দামে কেনা বেচা হচ্ছে,
এটা আমার বন্ডের মূল্যটা যদি বাজার মূল্য থেকে বড় হয় তাহলে আমি বন্ডটা ইনভেস্ট করব। আমি আরেকটু সহজ করে বলি, অভিহিত মূল্য ধরো ছিল 100 টাকা, এখন বন্ডটা বাজারে বিক্রি হচ্ছে 120 টাকায়, কিন্তু আমি ক্যালকুলেট করে দেখলাম আমার বন্ডের অ্যাকচুয়াল ভ্যালু হওয়া উচিত 130 টাকা। তো তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, বন্ডের ভ্যালুটা হওয়া উচিত কত? 130, কিন্তু বাজারে কেনাবেচা হচ্ছে কত? 120। তাহলে আমি যদি এই মুহূর্তে বন্ডটা কিনি তাহলে আমি কিনতে পারবো কত দামে? 120-এ, কিন্তু ইভেনচুয়ালি এই বন্ডটার দাম 2-1 দিনের মাথায় 130 টাকায় গিয়ে পৌঁছাবে। তাহলে আমি যদি এখন 120 টাকায় কিনি, আমি 130 টাকা বিক্রি করতে পারবো। সো আই ক্যান আর্ন সাম প্রফিট ফ্রম হিয়ার। সো এটা মনে রাখবা, বন্ডের যে ভ্যালুটা আমরা বের করছি অন্তর্নিহিত মূল্য, এটা যদি বাজার মূল্য থেকে বড় হয় তাহলে বন্ডটাতে বিনিয়োগ করা উচিত। এখন একটা ছোট্ট ঝামেলা আছে, অনেক সময় কোয়েশ্চেনে টিচাররা বাজার মূল্য দেয় না, মানে কোয়েশ্চেনে কোনো জায়গায় বাজার মূল্য দেয়া নাই, তখন আমরা কিসের সাথে তুলনা করব? তখন আমরা অভিহিত মূল্যের সাথে তুলনা করব। তাহলে ভালো মতো মনে রাখো, বন্ডের অন্তর্নিহিত মূল্যের সাথে আমরা তুলনা করব বাজার মূল্য, বাট যদি কোনো কারণে কোয়েশ্চেনে বাজার মূল্য না থাকে তাহলে অভিহিত মূল্যের সাথে তুলনা করব। তাহলে বন্ডের মূল্যটা যদি বাজার মূল্য বা অভিহিত মূল্য থেকে বড় হয় বিনিয়োগ করব, আর যদি ছোট হয় তাহলে বিনিয়োগ করব না। আমাদের আজকের দিনের লাস্ট ফর্মুলা 5 নাম্বার, মেয়াদপূর্তি আয়ের হার। এই 4 আর 5 আবার একরকম। 4 হলো এই মুহূর্তে আমার আয়ের হার কত আমি জানতে চাচ্ছি, আর 5-এ আমি জানতে চাবো আমি যদি বন্ডটা পুরা এই মেয়াদ পর্যন্ত আমি ধরে রাখি, অর্থাৎ ফুল 5 ইয়ার্স যদি আমি বন্ডটা হোল্ড করি তাহলে 5 বছর পরে আমার আয়ের হারটা কত হবে। সেটাকে ইংলিশে বলা হয় ওয়াইটিএম, মানে ইল্ড টু ম্যাচুরিটি। ইল্ড, ইল্ড মানে হলো আয়ের হার, টু ম্যাচুরিটি মানে ম্যাচুরিটি পর্যন্ত আমি বন্ডটা ধরে রাখলে এটা হলো মূল্য, মেয়াদ পূর্তি পর্যন্ত আমি বন্ডটা ধরে রাখলে যে টাকাটা পাবো, আর এটা হলো আয়ের হার, মেয়াদ পূর্তি পর্যন্ত আমি বন্ডটা ধরে রাখলে যে আয়ের হার পাবো। এই ক্যাপিটাল আই মানে হলো কুপন সুদের পরিমাণ, ম্যাচুরিটি ভ্যালু। আচ্ছা, এখানে এনটা আমি কেটে দেই তোমাদের সুবিধার্থে, এখানে এনএসবি আমরা ইউজ করব না, এখানে আমরা ইউজ করব V0। V0 মানে কি? V0 মানে হলো আমার প্রশ্নে যে বাজার মূল্যটা দেয়া থাকবে। এই যে এখানে যে আমি বলেছিলাম চলতি আয়ের হারে আমি যে বাজার মূল্যটা ইউজ করি, এই বাজার মূল্য, তাহলে এমভি মাইনাস V0 বা বাজার মূল্য। এমভি মাইনাস V0 বা বাজার মূল্য। আমি এনএসবি লিখেছিলাম, বাট এনএসবি আমাদের পরের চ্যাপ্টারে আসবে, এখন এত কমপ্লেক্স করার দরকার নাই। তোমরা জাস্ট মনে রাখো এমভি মাইনাস V0 ডিভাইডেড বাই এন, এমভি প্লাস V0 ডিভাইডেড বাই 2। এটা হলো আমাদের ওয়াইটিএম, মানে মেয়াদ পূর্তিতে আয়ের হার। সো এটাও একটা একটা সিদ্ধান্ত তুমি এখান থেকে বুঝতে পারো যে আমাদের ওয়াইটিএমটা যদি বন্ডের সুদের হারের চেয়ে বেশি হয়, মানে আমি মেয়াদ পূর্তিতে যে আয়টা পাবো সেটা যদি আমার কোম্পানি যে সুদটা দিচ্ছে সেখান থেকে বেশি হয়, তাহলে আমরা সেই বন্ডে বিনিয়োগ করতে পারি। তবে এখানে একটা ছোট্ট জিনিস আমি বলতে ভুলে গিয়েছিলাম, এই এমভিটা নিয়ে অনেক সময় কোয়েশ্চেনে, অনেক সময় বলতে মোস্ট অফ দ্য টাইম কোয়েশ্চেনে এই ম্যাচুরিটি ভ্যালুটা দেয়া থাকে না। এখন তুমি চিন্তা করো আমাদের সূত্রে তো এমভি আছে, এই যে এমভি আছে, তাহলে আমি এখন যদি ম্যাচুরিটি ভ্যালু দেয়া না থাকে তাহলে কি এখানে জিরো বসাবো? না, ম্যাচুরিটি ভ্যালু যদি দেয়া না থাকে সেক্ষেত্রে তোমাকে অ্যাজিউম করে নিতে হবে যে ফেস ভ্যালুটাই ম্যাচুরিটি ভ্যালু। আচ্ছা, জিনিসটা কমপ্লেক্স লাগছে, আমি বুঝাই বলি। মেয়াদ পূর্তি মূল্য মানে কি? তুমি বন্ডটা 5 বছর ধরে রাখছো, 5 বছর পরে তুমি কত টাকা পাবা। এখন এমনও হইতে পারে যে তুমি যে দামে কোম্পানি বন্ডটা ইস্যু করছিল 100 টাকা, মেয়াদ শেষে কোম্পানি তোমাকে 100 টাকায় ফেরত দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে তোমার ফেস ভ্যালুটাই মেয়াদ পূর্তি মূল্য হয়ে যায়। আবার কোম্পানি বলল যে না, আমি মেয়াদ শেষে তোমাকে 5 টাকা করে বাড়ায় দিব, তাহলে তখন মেয়াদ পূর্তি মূল্য হবে 105। সো যদি কোম্পানি মেয়াদ শেষে বাড়ায় দেয় বা কমায় দেয় তাহলে মেয়াদ পূর্তি মূল্যটা কোয়েশ্চেনে দেয়া থাকে। অনেক সময় টিচাররা কোয়েশ্চেনে কিছু লেখে না মেয়াদ পূর্তি মূল্য সম্পর্কে, তখন তোমার ধরে নিতে হবে যে কোম্পানি যে দামে বন্ডটা ইস্যু করেছিল এক্স্যাক্টলি সেই টাকাটাই ফেরত দিচ্ছে, তাহলে তখন মেয়াদ পূর্তি মূল্য তুমি এখানে লেখার সময় এমভি লিখবা, সবই ঠিক থাকবে, শুধু টাকাটার জায়গায় ফেস ভ্যালুর টাকাটাই মেয়াদ পূর্তি মূল্য হিসাবে বসাবে। সো আজকে এই পর্যন্তই থাকুক, আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ সৃজনশীল কোয়েশ্চেনগুলো সলভ করব, সেখানে আমাদের আইডিয়া আরো ক্লিয়ার হবে যে কখন আমরা বন্ডে বিনিয়োগ করব, কখন করব না, কিভাবে ডিসিশন নিব, এই জিনিসগুলো আমরা তখন দেখাবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।